ধনু রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি, অবস্থান করছে হচ্ছে চতুর্থ ঘরে। তো বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে এই ধনু রাশির। তো এবার এই শনিদেব চতুর্থ ঘরেই এই জুলাই মাসের 13 তারিখে হচ্ছে বকরি, এবং 28 নভেম্বর পর্যন্ত তার বকরি অবস্থায় থাকবে প্রায় 141 দিনের মতন। নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বকরি হচ্ছে। তো শনিদেবের এই বকরি অবস্থা কীরকম প্রভাব পড়বে এই ধনুরাশির উপর, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুব ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো বকরি হচ্ছে শনিদেব। তো সবার প্রথমেই বলবো যে আজকের আলোচনাটা কিন্তু শনিকে নিয়ে শুধু করলে হবে না, কারণ এখানটাতে আরও 3টি গ্রহকে নিয়ে করতে হবে, দেবগুরু, বৃহস্পতি, রাহু, কেতু। কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে রাশির উপরে, শনিদেবেরও দৃষ্টি থাকছে। তো এখানটাতে শনির একটা তো ভূমিকা থাকছে, তার সাথে দেবগুরু বৃহস্পতিরও ভূমিকা থাকছে। দেবগুরু বৃহস্পতি যে উদয় হলো এই বকরি অবস্থার প্রাককালে, এটা কিন্তু সবথেকে ভালো পাওয়া এই ধনুরাশির ক্ষেত্রে। রাশির অধিপতি উদয় হয়ে গেছে এবং তার দৃষ্টি রাশির উপর থাকছে, এবং শনি চতুর্থ ঘরে অবস্থান করছে, শনিরও দৃষ্টি থাকছে। তো সবার প্রথমে দেখতে হবে যে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা, যদি তৎকালীন শত্রুতার সম্পর্ক হয় তাহলে কিন্তু শনি এখানটাতে কিছুটা হলেও ডিস্টার্ব করবে, ভালো ডিস্টার্ব করবে। আর যদি মিত্রতার সম্পর্ক উঠে তাহলে আবার রেজাল্ট অন্যরকম হবে, ভালো রেজাল্ট হবে। তো যাই হোক, মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তো মিথুন রাশি হচ্ছে বুধের রাশি, বুধের সাথে সম্পর্ক হচ্ছে শনির মিত্রতা সম্পর্ক, পরম মিত্রতা। তাহলে এখান থেকেও তৎকালীন সম্পর্ক উঠে আসছে। এবং শনি যেরকম দেবগুরু বৃহস্পতির রাশিকে দেখছে, দেবগুরু বৃহস্পতির রাশি কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি, আর সাধারণ রাশি হচ্ছে মীন রাশি। তাহলে সাধারণ রাশিতে বসে মূল ত্রিকোণ রাশিকে দেখছে দশম দৃষ্টি দিয়ে। সেরকম দেবগুরু বৃহস্পতিও কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে এবং তার নবম দৃষ্টি দিয়ে দেখছে কিন্তু এই শনিরই রাশি, মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। অর্থাৎ উভয়ের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এবং শনি হয়ে যাচ্ছে বকরি, আর দেবগুরু বৃহস্পতি হয়ে গেছে উদয়। এবং দেবগুরু বৃহস্পতি এই উদয় অবস্থা যথেষ্ট মলমের মতন কাজ করবে এই ধনু রাশির ক্ষেত্রে। এবং দেবগুরু বৃহস্পতি এমন একটা সময় আসবে যে 18ই অক্টোবর, সেই সময় আবার রাশি পরিবর্তন করবে, তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই শনির উপরে 18ই অক্টোবর থেকে। তবে বেশি দিনের জন্য থাকবে না, আবার দেবগুরু বৃহস্পতি চলে আসবে, বকরি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা হবে। এখন দেবগুরু বৃহস্পতির সাথে যে এই মিত্রতার সম্পর্ক উঠে এসছে, এটার তো একটা ভালো ইফেক্ট থাকবেই এই বকরি অবস্থাতে। অতএব অত টেনশন করে লাভ নাই, এখন শনিকে চিনতে হবে। এবং শনিকে চিনতে গেলে শনি যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র সম্পর্কে বুঝতে হবে। তো শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে এমনিতেই বলবান, তারপরে আবার হয়ে যাচ্ছে বকরি, তাহলে যথেষ্ট চেষ্টা বলেও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবার এই সমস্ত বল যখন বৃদ্ধি পাবে, তাহলে শনির পাপ প্রভাবও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং শনি যে সমস্ত জিনিসের কারকত্ব রাখছে সেই সমস্ত প্রভাবগুলোও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। যেমন পাপ প্রভাব বৃদ্ধি পাবে। তারপরে শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে, তাহলে একটা ধীরগতি যে জিনিসটা, ধীরগতিটাও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। রাশির উপর দৃষ্টি থাকছে, তাহলে রাশিকেও কিন্তু ধীরগতির মধ্যে, ধৈর্যের মধ্যে নিয়ে চলে আসবে। কারণ শনি থেকে ধৈর্য জিনিসটাকে দেখা হয়। শনি হচ্ছে ন্যায় বিচারক, কর্মফলদাতা। তাহলে ন্যায় বিচারক মানে কি? ন্যায় পথেই থাকতে হবে, যেখানটাতে ন্যায় সেখানটাতেই তো ধর্ম, আর যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম। তাহলে দেবগুরুর যে একটা, দেবগুরু থেকে তো আমরা ধর্ম জিনিসটাকে দেখি, ন্যায় জিনিসটা ধর্ম জিনিস। তো ন্যায়ের সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। তাহলে শনির সাথে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতিরও কিন্তু একটা সম্পর্ক থেকে যায়, যার জন্য শনি হয়ে যায় দেবগুরু বৃহস্পতির রাশিতে। কারণ ধনু রাশির পরেই আসে মকর রাশি, তারপরে আসে কুম্ভ রাশি, তারপরে হচ্ছে মীন রাশি। তাহলে রাশি দিয়ে কিন্তু শনিকে বেঁধে রেখেছে।
এপারেও ধনুরাশি, এপারে ধনুরাশি, ওই পারে হচ্ছে মীন রাশি, মাঝখানে শনির রাশি। আবার নক্ষত্রের দিক থেকেও কিন্তু যেমন পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, তার আগে পড়বে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। আবার বৃশ্চিক রাশিতে যে পড়বে হচ্ছে অনুরাধা নক্ষত্র, তার আগে পড়বে হচ্ছে আবার ওই বিশাখা নক্ষত্র। আবার মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ, তার আগে পড়ে যাচ্ছে পূর্বা ভাদ্রপদ। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুদন, না পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে অজাকপদ। অজাকপদ খুবই মানে এটা একটা রুদ্রের একটা অন্য রূপ। তো রুদ্রের যে রূপ তার অন্য রূপ আমরা মহাভারতে দেখেছিলাম যে অর্জুন এক পায়ে যে কঠিন তপস্যা করেছিল তারপরে কিন্তু সাফল্য পেয়েছিল, অর্থাৎ নিজের কষ্টকে ভিতরে রেখে সেই সাফল্যের দরজা সেটাই কিন্তু বোঝায় এই পুরো অজাকপদ নক্ষত্রে। তো যাই হোক, আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে, একদিন যেদিন সময় পাবো সেদিন বুঝাবো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনি অবস্থান করছে, শনিরই নক্ষত্র, কিন্তু নক্ষত্রটা পড়ছে মীন রাশিতে। তাহলে কি হলো যে এখানটাতে দেবগুরুর জ্ঞানটা চলে আসলো আর শনির কর্ম জিনিসটা চলে আসলো, শনি থেকে ন্যায় জিনিসটা উঠে আসে। এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কি অহির্বুদন, না অহির্বুদন না হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন, উপরের অংশ দেবতার মতন, শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। তো শেষনাগের উপরেই তো শ্রীহরি বিষ্ণু শয়ন করে। তো অর্থাৎ এই নক্ষত্র থেকে কি বোঝাচ্ছে, একটা দীর্ঘ মানে বিশ্লেষণ, তারপর ধীর স্থিরতা, তারপর হচ্ছে আত্মবিশ্লেষণ, এবং তার সাথে উঠে আসছে গভীর চিন্তা, মেডিটেশন, আধ্যাত্মিক, এগুলো তো উঠে আসছে। তাহলে শনির মাধ্যমে এই নক্ষত্রের গুণটা উঠে আসবে, এবং এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব বিশ্লেষণ করার ক্ষমতা, এই জিনিসটা উঠে আসছে। অর্থাৎ শনি কিন্তু এই চতুর্থ ঘরে যে অবস্থান করছে বক্রী অবস্থায়, তাহলে এই দিকগুলোও কিন্তু যথেষ্ট উঠে আসবে, যে একটা ধীর গতি, একটা স্লোনেস, ধৈর্য, তার সাথে হিসাব, যেখানটাতে হিসাব সেখানটাতে মানে হিসাব অবশ্যই করতে হবে। লাভের যেরকম হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে, কাগজপত্র মেনটেন হবে, কারণ শনি কিন্তু তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরটি হচ্ছে কি ডকুমেন্টেন্সি, কাগজপত্র, সমাজে উঠা বসা। তৃতীয় ঘর হচ্ছে কি নবম ঘরের সপ্তম ঘর তৃতীয় ঘর। তো নবম ঘর যেরকম গুরুর ঘর, তো তার সপ্তম ঘর হচ্ছে তৃতীয় ঘর। তাহলে তৃতীয় ঘরটা শিষ্যের ঘর, এবং তৃতীয় ঘর থেকে আবার দান করাও প্রবৃত্তি বুঝায়, যে কতটা মানে দান করার যে ইচ্ছা সেই জিনিসটাকেও বুঝায়। শনি থেকে সেবা, দান, এগুলোও তো বুঝাচ্ছে। এবং শনি থেকে সেই ধর্মের প্রতি যে জ্ঞান, ধর্মের প্রতি যে নিজেকে উৎসর্গ, সেই জিনিসটাই তো বুঝাচ্ছে। কারণ ধর্মের ঘরের সপ্তম ঘর হচ্ছে কুম্ভ রাশি, এই ধনু রাশির ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো উঠে আসছে। তো শনি চতুর্থ ঘরে বক্রী হচ্ছে। চতুর্থ ঘর হচ্ছে কি আমাদের মানসিক শান্তি, মায়ের সুখ, বাড়িঘর, জায়গা জমি, অ্যাসেট, কলেজ শিক্ষা, এবং আমাদের যে গৃহস্থ জীবন সেটাও কিন্তু এই চতুর্থ ঘর থেকে উঠে আসে। বন্ধুবান্ধব, তারপর রাজনীতির জীবন, আমাদের ভৌতিক সুখ, সমস্ত কিছু এই চতুর্থ ঘর থেকে উঠে আসে। তো চতুর্থ ঘরে এবার শনি হয়ে গেছে বক্রী, তাহলে এই নক্ষত্রের ফলগুলো বৃদ্ধি পাবে এবং তার পাপ প্রভাবটাও বৃদ্ধি পাবে। তো পাপ প্রভাবটা কোন দিকে আবার মানে খারাপ ঘটবে সেই জিনিসগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরবো, যে ওদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। অর্থাৎ শনি যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রের প্রভাব, এবং শনি যে ঘরগুলোর মানে যে ঘরের অধিপতি সেই ঘরের প্রভাবও কিন্তু এই সময় শনিকে দিবে, এবং তার মধ্যেও কিন্তু একটা চেষ্টা, বল, যথেষ্ট বল বৃদ্ধি থাকবে। এবার শনির যে দৃষ্টিগুলো, তৃতীয় দৃষ্টি পড়ছে ঋণের ঘরে, যেটা হচ্ছে বিশ্বরাশি, রোগ, ঋণ, রিপু, এই তিনটি জিনিস এইখান থেকে দেখা হয়, যে কোনো কম্পিটিশন সে দেখা হয়। কর্মের ঘরে থাকছে শনির সপ্তম দৃষ্টি, আবার ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয়। তো কর্মের দিকে কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এটাও তার মিত্র দৃষ্টি, এবং তার দশম দৃষ্টি থাকছে হচ্ছে রাশির উপর। তো রাশির উপর নবম দৃষ্টি মানে কর্মের ফল। শনির যেটা দশম দৃষ্টি সেটা কর্মের ফল হয়ে যায়, আর গুরুর যেটা নবম দৃষ্টি সেটা হয়ে যায় কৃপা দৃষ্টি, তো বিশেষ কৃপা লাভ। তো শনি বক্রী হচ্ছে এটা ঠিক। তো শনির যেরকম দৃষ্টি রাশির উপর থাকছে তার এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও থাকছে আবার ওই কুম্ভ রাশির উপর। উভয়ের ঘরকে দেখছে এই সময়কালে। তো শনির দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে বললাম কৃপা দৃষ্টি। তো সেরকম শনি দ্বারা যে এই চেষ্টা বল বৃদ্ধি পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলোতে ধীর গতি হবে, যে ফল পাবে না, সেরকম না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সব কিছু আবার নর্মাল নিউট্রাল হবে।
অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ঢাইয়া আসে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই 7.5 আসে। এর আগের জিনিস দেখেছে 7.5, যে একটা ভয়াবহ রূপ দেখেছে ধনুরাশি। কিছু কিছু ধনুরাশির জাতক জাতিকাদের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিলো, যাদের গ্রহের অবস্থান খারাপ ছিল। কিন্তু সেই সময় ছিল আলাদা রূপ, এখন আলাদা রূপ হয়ে গেছে। সেই সময় ঘর ছিল আলাদা, এখন ঘর হয়ে গেছে আলাদা। এখন দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির রাশিকে দেখছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে। তো নিজের রাশিকে যখন দেখবে গুরুর মতন শুভগ্রহ, তাহলে নিশ্চয়ই তার শুভ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। শনি যত ফেস তো অবশ্যই করতে হবে, যে কোনো একটা কাজ করতে আছে তাকে সেইখানটাতে ফেস করতেই হবে। যে একটা ধীর গতি, একটা ধৈর্যের ব্যাপার, একটা হিসাবের ব্যাপার, এগুলো তো অবশ্যই করা উচিত জীবনে। যে হিসাব যদি করতে হয় তো নিখুঁতভাবে হিসাব করা উচিত। কারণ যে নক্ষত্রে বকরি হচ্ছে সেটা হিসাবের নক্ষত্র। আগেই বললাম যে হিসাব জিনিসটা আসছে। এবার চতুর্থ ঘরে অবস্থান করে শনির যে সপ্তম দৃষ্টিটা কর্মের ঘরে পড়ছে, এই দশম ঘর যেটা কর্মের ঘর, এই দশম ঘর থেকে কিন্তু বড় বড় কাজ দেখা হয়, যেখানে শয়ে শয়ে শ্রমিক পত্র কাজকর্ম করছে, ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম দেখা হয়। তো এই ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম করতে যারা করছেন তাদের তো একটা বিশেষভাবে বিশ্লেষণ করতে হবে নিজের কাজকে, হিসাব পাই টু পাই করতে হবে। এবং শনি থেকে যে সেবা জিনিসটা বুঝাচ্ছে, ন্যায় জিনিসটা বুঝাচ্ছে, সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। যে শ্রমিকদের উপর অত্যাচার করা বা তাদের স্টাফের উপর একটা বাজে ব্যবহার করা, এগুলো তো করা চলবে না। অন্যায় তো হবে না, যেখানে অন্যায় সেখানটাতেই তো অধর্ম চলে আসলো। আর শনি তো অধর্ম জিনিসকে কোনো রকম পছন্দ করে না। এবার শনি থেকে ধীরগতি জিনিসটা আসে, ধৈর্য জিনিসটা আসে, তাহলে আলস্যও যথেষ্ট থাকবে কর্মক্ষেত্রে। তো সেই আলস্যকে ত্যাগ করে অ্যাক্টিভ থাকতে হবে কর্মক্ষেত্রে। শনি যে কোনটাতে অবস্থান করছে সেটাও আবার হয়ে গেছে কি, মোক্ষ ত্রিকোণের ঘরে চলে এসছে, আধ্যাত্মিকের একটা জায়গা চলে আসছে। তাহলে আধ্যাত্মিকের পথেও কিন্তু থাকতে হবে, ধর্মের পথে থাকতে হবে। আধ্যাত্মিকের পথ বলতে সোশ্যাল কাজ, তারপরে ঈশ্বরের প্রতি একটা বিশেষ আস্থা এবং নিজেকে বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেটাও করতে হবে। গুরুর সান্নিধ্যেও থাকতে হবে, গুরুজনদেরকে সেবা করতে হবে, সেবা দিতে হবে। অসম্মান করা চলবে না কোনো গুরুকে বা বয়সে বড় ব্যক্তিকে। এগুলোও তো বুঝাচ্ছে শনি থেকে। যেখানটাতে নেয় সেখানটাতেই শনি, অন্যায় পথে চলা যাবে না। শনির কর্মের কিন্তু আলাদা ডিফারেন্ট হয়। শনি যে কর্ম করায় সেই কর্মের ফল দেয় শনি, এবং যে ফলটা দেয় সেই ফলটা কিন্তু একেবারেই দিয়ে দেয়, পুরস্কার স্বরূপ দিয়ে দেয়। হ্যাঁ, শনির ফলের বিপরীত কখন হয়, যে ছিনিয়ে নেয় কখন শনি, যখন সেই ফলের কিন্তু দুর্ব্যবহার হয়। যে কেউ শনি যে জিনিস পেল শনির আশীর্বাদে, সেই জিনিসের একটা দুর্ব্যবহার চলছে, শনি কিন্তু সেই জিনিসটাকে ছিনিয়ে নেয় তখন। আর রাহু যে ফল দিবে, রাহু কিন্তু ছলচাতুরি করে সেই ফলকে আবার ছিনিয়ে নেয়, কিন্তু শনি সহজে ছিনিয়ে নেয় না। শনির ফলের যদি অপব্যবহার হয় তখনই সেই জিনিসটার কিন্তু শনির প্রত্যাঘাত হয়। অতএব শনি থেকে যে একটা অনুশাসন, শনি থেকে যে একটা সেবা, শনি থেকে যে একটা কর্তব্য দায়িত্ব, এগুলো কিন্তু উঠে আসে। যার জন্য শনি কিন্তু বুঝায় যে এগুলো জিনিসই করতে হবে। দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে সরে আসা যাবে না, এবং এই বকরিকালে কিন্তু সেই জিনিসগুলো আরও বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে শনির অবস্থান, কিসের দায়িত্ব পালন হবে এখানটাতে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন হবে। বহু সন্তান রয়েছে যারা মা বাবাকে দেখে না, মা বাবার সাথে বাজে ব্যবহার করে, মাকে অন্তরে কষ্ট দেয়। তাদের কিন্তু আবার এই বকরি অবস্থায় যথেষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। আবার যেহেতু শনির পাপ প্রভাব থাকবে, তার নেগেটিভও প্রভাব থাকবে এইখানটাতে। যেমন মাকে অসুস্থও করবে, শারীরিক প্রবলেমও দিবে। এই সময়কালে পিতা মাতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। তবে নিজের দায়িত্ব থেকে কোনো সময় সন্তানকে দূরে সরে আসা উচিত না, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। শনি কিন্তু এটাই বুঝায়। শনির সপ্তম দৃষ্টি কর্মের ঘরে থাকছে। কর্মের ঘরে কোন কর্তব্য পালন করবে? নিচু তলার লোকগুলোর সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে অসম্মান করা চলবে না। যার যেটা সম্মান, সেই সম্মানটাই দিতে হবে। কোনো সময় ঠকানো জিনিসটা যাবে না, যে কারো জিনিস ঠকিয়ে নিলাম, ছিনিয়ে নিলাম, এগুলো করলে কিন্তু শনির আবার সেই বাজে ফলটা পাওয়া শুরু হবে। শনি কিন্তু এটাই বুঝাচ্ছে। শনি হচ্ছে অনুশাসন প্রিয়। অতএব অনুশাসনের মধ্যে থাকতে হবে, নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। তোমার যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য তোমাকে যথেষ্ট পালন করতে হবে। বকরি অবস্থায় কিন্তু এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। এবং সবথেকে বড় জিনিস, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় পাচ্ছে এই ধনুরাশি। এবং কেতু অবস্থান করছে নবম ঘরে, কেতুরও প্রভাব থাকছে রাশির উপরে।
অর্থাৎ এই সময়কালে অনেক দিক থেকে সাপোর্ট পাবে এই ধনুরাশি। এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে, যেরকম রাশির উপর সেরকম রাহুর উপর দৃষ্টি থাকছে। একসময় দেবগুরু বৃহস্পতিও সামনে আগস্ট মাসের 13 তারিখে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে, রাশির উপর দৃষ্টি থাকবে। অতএব শনি দ্বারা যে কাজগুলো হবে, যে কাজগুলোতে মানে শনির যে প্রভাবগুলো থাকবে কর্মক্ষেত্রে, তার যে সুফল সেই জিনিসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির দ্বারাও কিন্তু প্রাপ্ত হবে। ঢাইয়ার যে একটা বাজে প্রভাব, প্রত্যেকটা মানে যখনই ঢাইয়া আসে তখন কিন্তু একটা বাজে প্রভাব থাকে চন্দ্রমার জন্য। তো সেই প্রভাব, যে দুষ্প্রভাবগুলো থাকবে, সেই দুষ্প্রভাবগুলো কাটবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে, মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণা এগুলো কিন্তু থাকে। এবার যখনই বকরি হচ্ছে তাহলে এই জিনিসগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থেকে যাচ্ছে, শুভ দৃষ্টি, নিজের রাশিকে দেখছে, তো সেই মানসিক অশান্তি, মানসিক দুষ্প্রভাব এগুলো কিন্তু যথেষ্ট কাটতে থাকবে এই সময়কালে। কর্মক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থাও যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালে কর্মকে পরিবর্তন করা উচিত না। যে কর্মের সাথে যে যুক্ত থাকুক সেই কর্মকে মডিফাই করা উচিত। যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণ নিয়ে নিজের ব্যবসাকে আমি কাজে লাগালাম, উন্নতি করলাম, তা বলে যে আমি কর্ম পরিবর্তন করে দেবো, যে এই কর্ম আর করব না, অন্য কর্ম করব, নতুন কর্ম করব, তাহলে সেটা করা কিন্তু মানে খুবই খারাপ এই বকরিকালে, যেহেতু শনির ঢাইয়া চলছে এই সময়কালে। কারণ শনি দ্বারা যে পাপ প্রভাব, এই পাপ প্রভাবের ফেস করতেই হবে ধনুরাশিকে, এটা ঠিক। কিন্তু সেই পাপ প্রভাবের যে ফল, সেই ফলটা কিন্তু অন্যরকম হবে। কিন্তু কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, অর্থাৎ শনির পাপ প্রভাবের যে মানে খারাপ ফল ধনুরাশি পেতে যাচ্ছে, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সম্পূর্ণ কাটতে থাকবে। তবে শনি এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে ভেবে চিন্তে করতে হবে এবং পাই টু পাই হিসাব করে করতে হবে। যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেই কাগজপত্রের ব্যবহার আরও বেশি করে করতে হবে। মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে, কাজ হবে না, কাজ হবে কাগজপত্রে, লেখাপড়িতে কাজ হবে এবং হিসাব মেনটেন করেই কাজ হবে। বাণীর ঘরের কারক হচ্ছে শনি, অতএব নিজের মুখের কথাকেও যথেষ্ট খেয়াল করে বলতে হবে। কর্মক্ষেত্রে কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভেবেচিন্তেই কথা দিতে হবে। মোট কথা যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভাবনা চিন্তা করে করা উচিত এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম ধনুরাশির সম্পর্কে। অনেক শনির বক্রি অবস্থা চলছে এটা ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতি যে অবস্থান সেটা মলমের মতন কাজ করবে এই অবস্থায় ধনুরাশির ক্ষেত্রে। আমি তো আলোচনা করে গেলাম, অনেক দাদা ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। মন্দিরের প্রতি সেবা দান করবেন। যেরকম কোনো মন্দির হয়তো অপরিষ্কার রয়েছে, পরিষ্কার করার দায়িত্ব নিলেন। ভগ্ন অবস্থা রয়েছে, ঠিক করার দায়িত্ব নিলেন। এবং শনিবার করে নিজের ছায়া দান এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন তিল তেল দিয়ে। এছাড়া শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল কোনো সময় ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন না এই বক্র অবস্থায়, বকরি থাকাকালীন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।